দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি পান্না খান, ঢাকা থেকে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় খবর পড়ছি। ইন্টারনেটের পর্দায় জনাব হাফিজ, মজু, রফিক, শাহিন, ডাক্তার আলমগীর, হিমু, জাকির, মোস্তফা, শাওন ও সান বার্নার্ডিনোর প্যারিস শহরের সেই পড়শিদের বৈশাখ বরণের উৎসব প্যারিসের পার্কটিকে যেন ছোট্ট বাংলাদেশ বানিয়ে ফেলেছিল। সুদূর প্রবাসে নিজ দেশকে অনুভব করে এই মন কেমন করা থেকে উৎসারিত হয়েছিল একান্ত দেশজ উৎসব বর্ষবরণ প্যারিস শহরের সেই পড়শিদের মাঝে। হৃদয়ের গভীরে সুপ্ত এই দেশজ উৎসবের জ্বলন্ত ঘুমন্ত আগ্নেয়গিরিকে ফুটন্ত করে প্যারিসের এক পার্কে ছড়িয়ে দেবার কৃতিত্ব ডাক্তার রুবি হোসেন, ডাক্তার মোফাজ্জল হোসেন, জনাব বশির আতাহার, ডক্টর রফিক আলম, মায়া আলম, শেখ রফিকুল ইসলাম ও মিসেস শেখ রফিকুল ইসলামের। বাংলা নিউজ টিভির জনাব কুদ্দুস খান অভিভূত, বাকরুদ্ধ। ধন্যবাদ জানানোর ভাষাও তিনি হারিয়ে ফেলেছেন। প্যারিসের সেই পড়শিরা যেন হৃদয়ে নিংড়ে আন্তরিক ও অন্তরঙ্গ আয়োজনে মেতে উঠেছিলেন বাংলা নববর্ষ 1419কে বরণ করে নিতে। নববর্ষের নব আনন্দে সকল প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠুক নতুন ছন্দে সমৃদ্ধি আর উল্লাসে, এই যেন ছিল 1419 বর্ষবরণের আকুতি সান বার্নার্ডিনোর প্যারিস শহরের সেই পড়শিদের। সারাদিন ব্যাপী বাঙালিয়ানার বৈশাখী সাজে সেই পড়শিদের পদচারণায় পার্কটি ছিল মুখর। ঐতিহ্যবাহী বৈশাখী খাবারের সুগন্ধে, গানের সুরে, নুপুরের নিক্কণে, নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে প্যারিসের পার্কটি ছিল যেন হাস্যোজ্জ্বল এক ছোট্ট পহেলা বৈশাখ। বাংলার পথে প্রান্তরে আলপনার বাহারে পহেলা বৈশাখ রঙিন হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ বরণে। ক্যালিফোর্নিয়ার ওয়ারেঞ্জ কাউন্টির শিল্পী দম্পতি মিজান শাহিন ও শিউলি মিজানের সাথে অরেঞ্জ কাউন্টির সকলের আয়োজনে বৈশাখী মেলাও তেমনি আলপনা রঙিন হয়ে উঠেছিল গত 6ই মে। তবে পথে নয়, অরেঞ্জ কাউন্টির নর্থ ও 8th স্ট্রিটের মাঝে পার্কটিতে শৈল্পিক সুদৃশ্য আলপনা বেষ্টিত পার্কটি হয়ে উঠেছিল যেন রমনা বটমূল। দৃষ্টিনন্দন শৈল্পিক আয়োজনে নববর্ষ 1419 বরণ শত শত প্রবাসীর অংশগ্রহণে এক অনাবিল দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা করে। মেলা শুরু হয় বেলা 12টা নাগাদ। পরিচ্ছন্ন সুসংগঠিত শৈল্পিক আয়োজন শুরু হয় বৈশাখী মেলা। বাঙালির প্রিয় সুখাদ্য ছাড়াও আয়োজন ছিল হালাল মেক্সিকান খাবারের। পরিপাটি সরবরাহে আলবার্টোস মেক্সিকান ইন্ডিয়ান হালাল ফুড নতুন প্রজন্মের শিশু কিশোরদের মন কেড়ে নেয়। শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ মহিলাদের শৌখিন ক্রীড়া প্রতিযোগিতা উৎসবকে আনন্দের বন্যায় ভাসিয়ে দেয়। সুদক্ষ সুচারু আয়োজনে উপচে পড়া প্রবাসীর অংশগ্রহণে এক অনিন্দ্য সুন্দর শৈল্পিক বৈশাখী মেলা অরেঞ্জ কাউন্টির অন্যান্য কর্মীদের নিয়ে মিজান শাহিন ও শিউলি মিজানের উপস্থাপনা তাদের দক্ষতার পরিচয় দিয়ে আরেকবার প্রমাণ করলেন। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো, নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন
পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, হেমন বলা কামন অজানা রাহানে চঞ্চল পাখা মেলে ধরো। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও। তাই দিয়ে আপনারে সুন্দর করো, হেমন বলা কামন অজানা রাহারে চঞ্চল পাখা মেলে ধরো। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন বলা কামন অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। কাজ করবে, আর্মির কোমর ভেঙে দেবে। সেনাবাহিনী তো আপনার ৭১-এর আগেকার লোকদের নিয়ে গঠিত আর নয়, নিউ জেনারেশন এসে গেছে, এটা বুঝতে হবে কিন্তু আমাদেরকে। এই সেনাবাহিনীর প্রাইডের জায়গা কিন্তু ৭১, এটা বাদ দিলে কিন্তু সেনাবাহিনীর প্রাইডের জায়গা থাকে না। ওই জায়গাতে তো বিএনপি হাত দিয়েছে ইসলামবাদীদের সঙ্গে দিয়ে এসে, এবং ইসলাম ফলে সেনাবাহিনীটা আর অ্যাকোমোডেট করতে পারছে না বিএনপির পলিটিক্সটাকে। আওয়ামী লীগও তাদের রিপ্রেজেন্ট করে না ওইভাবে, কিন্তু মানে বিএনপি তো আরো করে না। বাংলাদেশের অবস্থা আবার বোধহয় হয়ে যেতে পারে। জাতীয় সরকারের ডাক নিরপেক্ষ সকল নিরপেক্ষ ৮-১০ জন নিয়ে একটা সরকার করলো, বা ১৫-২০ জন নিয়ে একটা সরকার করলো, রাষ্ট্র শাসন নিয়ে একটা সরকার করে বিএনপিকে ইলেকশনে নিয়ে আসলো, আওয়ামী লীগ স্টেপ ডাউন করলো বা আওয়ামী লীগ ইলেকশনে থাকলো। তাহলে যেটা হবে, বিএনপি অনেক ভোট পেয়ে জিতবে, তারপর আওয়ামী লীগের সমস্ত লোক পিটায় মেরে ফেলবে যা আওয়ামী লীগ করেছে বিএনপির উপর। সমস্যাটার সমাধান হলো না আর কি। এবং বিএনপি আরবি কাজ করবে, আরবির কোমর ভেঙে দেবে বিএনপি, কোনো সন্দেহ নাই আমার এই ব্যাপারে। আর্মির কোমর ভাঙবে কেমনে? ওদের লোক দেন, হ্যাঁ না, কোমর ভেঙে দেবে, আপনার ম্যান্ডেট পেতে দেন। আমার ধারণা এক্ষেত্রে বিএনপি প্রয়োজন হলে ভারতের সঙ্গে হাত মেলাবে। কারণ বিএনপি একটা জিনিস বুঝে গেছে যে আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন কারো না, বিএনপিরও না, আওয়ামী লীগেরও না। পরে আপনার তারেক জিয়ার মাথার কোমর ভেঙে দিয়েছে না সেনাবাহিনী। খেপছিল কেন তার উপরে? খেপছিল কেন সেনাবাহিনী? একেবারে বেপরোয়া অবস্থা চলে গেছিল। আর একটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনী তো আপনার ৭১-এর আগেকার লোকদের নিয়ে গঠিত আর নয়, নিউ জেনারেশন এসে গেছে, এটা বুঝতে হবে কিন্তু আমাদেরকে। এই সেনাবাহিনীর প্রাইডের জায়গা কিন্তু ৭১, এটা বাদ দিলে কিন্তু সেনাবাহিনীর প্রাইডের জায়গা থাকে না। ওই জায়গাতে তো বিএনপি হাত দিয়েছে ইসলামবাদীদের সঙ্গে দিয়ে এসে, এবং ইসলাম ফলে সেনাবাহিনীটা আর অ্যাকোমোডেট করতে পারছে না বিএনপির পলিটিক্সটাকে। আওয়ামী লীগও তাদের রিপ্রেজেন্ট করে না ওইভাবে, কিন্তু মানে বিএনপি তো আরো করে না। বিএনপি তো এটা করছে কেন? এটা বুঝে না তারা যে ৭১-এর লোকজন সাথে নিলে ক্ষতি হবে, এটা বুঝতে পারে না, উপায় নাই। বিএনপি হচ্ছে যে ইসলামের আবেদনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত, জিয়া সেভাবে গড়ে তুলেছে দলটাকে।
বাংলাদেশের জাতীয়তাবাদ এটা সেটা বলে ইসলাম বিসমিল্লাহ বলে এটা করেছে, এবং এই ধারাটা খুব শক্তিশালী করেছে বিএনপির ভেতরে। এবং একটাও 18 দলীয় জোট যেটা বিএনপি করেছে এর খুব বড় অংশ হলো কিন্তু ইসলামবাদী দলগুলো, ইসলামিক দলগুলো। কিন্তু ফলে আবার আসলে তো মুশকিল হবে। হ্যাঁ, বিএনপি এলে তাই হবে। আমার ধারণা এবার বিএনপি এলে ইসলামী শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে আসবে, অনেক বেশি শক্তিশালী হবে বিএনপির ভেতরে, মানে এই জোটের ভেতরে। আর মানে এটা একটা ইনএভিটেবিলিটি। তাহলে তো অনিবার্য গৃহযুদ্ধের দিকে যাবে, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা ওইভাবে ইসলামিক শাসন কায়েম করাটা বাংলাদেশে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিদ্রোহ করবে এবং আপনার যেটা হবে আলটিমেটলি সেনাবাহিনী ভাঙবে, বাংলাদেশ পরিণতিও খারাপ হবে। এই ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক 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 কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও, এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও, কিসের সাড়া পেলাম জানি না যে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক তোমার কুহুর ঘুম ভাঙানোর শেষে আমার গানে সুর ঝরানো কুজন যাবে মিশে, শিশে যাবে মিশে, হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও, হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও, নতুন আলো ছড়া প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক আমি যেটা বলি যে ফেল্ড স্টেট সেদিকে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেদিকে যাবে। বিএনপি ক্ষমতা এলে তাই হবে এবার। ধারণা এই কারণে আরবি এই কাজটি করতে দেবে না, এমন কিছু করবে না যাতে বিএনপি নির্বাচন হয় এবং তাতে বিএনপি জিতে আসে, এমন কিছু আর্মি করতে দেবে না তার নিজের অস্তিত্বের প্রয়োজনে। এটা নিজের ধারণা। তাহলে তো তাদের টেক ওভার করতে হবে। সেটা হয়ে যেতে পারে, এই ঘটনা সেদিকেও যাচ্ছে, এরকম হতে পারে। আর্মি যদি বুদ্ধিমান হয় তাহলে এইখানে আমার যেটা ধারণা ন্যাশনাল গভর্নমেন্টের দিকে চলে যাবে, সেনাবাহিনী নিজে বাধ্য হবে, অথবা কোনো আন্দোলনে যদি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে না পারে তাহলে আপনার কোনো আন্দোলন শক্তির মধ্যে দাঁড়িয়ে যাবে। এই ইস্যুটাকে কেন্দ্র করে যেটা দরকার ছিল সেনাবাহিনীর সাথে কথা ডায়লগ শুরু করতে হতো আর কি। না, এইগুলো করা রিস্কিও বটে, প্রয়োজন নাই। যেগুলো তো জানছে আজকে এই মডার্ন টেকনোলজির যুগে সবাই সবার খবর রাখে, বিশেষ করে ইন্টারনেট আছে, ইউটিউব আছে, এগুলো প্রচুর তারা ইয়ে করে, ব্রাউজ করে। আমি তো শুনি তো যে সবাই এখন এগুলো পড়ে দেখে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ওয়েবসাইট। আর আমাদের সেট তো ইন্টেলিজেন্স দেখে, এটা জানিয়ে শুনেছি। ইন্টেলিজেন্স, আমি তো ইন্টেলিজেন্সের লোক ছিলাম। ইন্টেলিজেন্স আমি অত মনে করি যতক্ষণ পর্যন্ত না আপনি
ইয়ের মধ্যে থাকবেন, একটা ফোল্ডের মধ্যে না থাকবেন, মানে গভর্নমেন্ট যতক্ষণ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স তো পেড ডগ, হাসিনা যা বলে তাই। হ্যাঁ, যতক্ষণ না মনে করে এই আর কি। না অনেক খোঁজ রাখে ইন্টেলিজেন্স, সব ছোট পার্টিগুলো রাখে। আমি তো এই পলিটিক্যাল সেকশনে কাজ করতাম, আমি রাখছি ফোকাস পয়েন্টে। আমি বুঝতে পারছিলাম আমি যখন শুরু করছি টু লেট হয়ে গেছে, তবু বুঝতেই পারছি। তবু এগুলো বাংলাদেশে কোনোটাই খুব বেশি দেরি না, যদি আপনি সময়টা ঠিকই আছে। এই সময় এটা দরকার ছিল, অন্য সময় এটা করলে টু আর্লি হতো। এই মুভমেন্ট জাতীয় সরকার ইস্যুটাও এর আগে ঠিক এরকম একটা ক্রাইসিস সময় আমরা দিয়েছিলাম, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসার পরে আবার একটা ক্রাইসিসের সময় আমরা মানে জিনিসটাকে তুলছি। আপনি একটা প্রশ্ন হলো কি যে ঢাকায় তো অলরেডি শুরু হয়েছে জাতীয় সরকারের কথাবার্তা, এটা কি ক্রাইসিসের কারণে শুরু হয়েছে, ক্রাইসিস শুরু হয়ে গেছে, নাকি আপনাদের কোনো নিউজের এফেক্ট আছে কিনা? আমার নিজের অভিজ্ঞতা বলে নিজের আমাদের মানে যে প্রচারের এফেক্ট। এর আগেও তাই হয়েছিল, 10 বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল, 10-11 বছর আগে যখন কর্মসূচিটা প্রচার করা হয়। গেলে তো নিজেদের সংগঠন থাকতে বন্ধুরা নিয়ে যাবে তো। হ্যাঁ, সংগঠন করা যাবে, সংগঠনে তো লোকজন তো কিছু আছেই, এদেরকে মোবিলাইজ করি না। এটা হয় কি একটা সংগঠন। হ্যাঁ বলেন, জাতীয় সরকার একটা হলে চিফ জাস্টিস বা জাস্টিস একজন দাঁড়িয়ে একটা গভর্নমেন্ট করলো, তাতে তো আপনি তাহলে কিন্তু নর্মাল হবে, যেটা আমরা চাচ্ছি সেই বেনিফিটটা হবে না, কারণ তারা চেষ্টা ওভারকাম করবে। কারণ যেহেতু বিএনপি ইলেকশন আসছে, জানেন তারা ইলেকশন নিয়ে আসবে, আজকে আবার লাভ হয়ে কত হয়ে দাঁড়াবে আর কি। সেটা সম্ভাবনা কতটুকু আছে না এখানে? আর তত্ত্বাবধায়ক সরকার যে নামে বলেন, ওই প্রধান বিচারপতি বা এই ধরনের, এগুলো কোনো জায়গা নাই, স্পেস নাই বাংলাদেশে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো শেষ হয়ে গেছে। ওই একদিনকে বারবার চলে। বিএনপি কে নিয়ে আসতে যাতে আওয়ামী লীগ যে সমস্ত করছে, আওয়ামী লীগ ক্লোজ করে যে বিএনপি আসার রাস্তাটা না, সেই রাস্তাটা ওপেন করবে মনে হচ্ছে। ওপেন করবে অন্যরা এসে, জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যদি না হয়, জাতীয় সরকার একটা কিছু করে ওরা ওপেন করবার চেষ্টা করবে যাতে বিএনপি ইলেকশন আসে। কারণ আওয়ামী লীগ আগে ইলেকশন করলে তো ইলেকশনে কার্যকারিতা হবে না। সেটা হলে যে পলিটিক্সটা নিয়ে আপনারা এগোতে চাচ্ছেন, সেটা যদি আপনাদের প্রচারে বা আপনাদের কাছে কোনো অফার আসছে বা কোনো বলছে পত্রিকা যে এই নিউজের কারণে অমুকের কারণে এটা হয়েছে? না, সেটা বলছে না, কিন্তু জাতীয় সরকারের বিষয়টা নিয়ে যে চলছে, আলোচনা চলছে, এটা কাগজে এসছে, নিউজ হয়েছে। তারা হয়তো কাগজ মনে করছে বা অন্য নেতৃত্ব মনে করছে বিএনপি নিয়ে আসতে হবে। থার্ড পার্টি কিছু লোকজন হয়তো ভাবছে যে নিয়ে আসার জন্য আওয়ামী লীগ স্টেপ ডাউন করলো বা করলো না, জাতীয় সরকার নির্বাচন দিল। সেইটা হইলে তো একই অবস্থাটা না, ওটার কথা নাই, লেখা নাই, নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা নাই। মানে জাতীয় সরকার হওয়ার একটা চলছে, প্রক্রিয়া চলছে, যেটাকে ঠেকানোর জন্য এখন মানে আওয়ামী লীগের কথাই বলছে যে এর জন্য এরা নিতে পারে, এবং বিএনপিও সতর্ক বিষয়টা নিয়ে। হ্যাঁ, বিএনপির বিষয়টা এসছে। জাতীয় সরকার তো ক্রেডিবিলিটি নাই, সে কি করবে? তার তো করার কিছু নাই, নাকি আছে? আওয়ামী লীগের যে অবস্থান তার নিয়ে গেছে দেশটা, এবং হাসিনা এবং আওয়ামী লীগ পার্টিটা তো সবসময় এরকম একটা স্বৈরাচারী টাইপের আর কি। আমি জানি না আওয়ামী লীগ ক্ষমতা গেলে এই সমস্ত করে কেন। মানে কি যে হাসিনা যে সমস্ত কথা বলে, রাস্তার লোকের কথাবার্তা বলে, মাঝে মাঝে যে সমস্ত চুক্তি করে, পার্টি যে সমস্ত করতেছে, পার্টি ইলেকশনে জিতলেই সে দেশটা তাদের হয়ে যায় না, দেশটা জনগণই থাকে, তারা তাদের প্রতিনিধিত্ব করে। সেই কথা না বলে ওরা দেশটা নিজের মনে করে যা খুশি তাই করবার চেষ্টা করে, যে 5 বছর ক্ষমতায় আমরা আছি, যা খুশি লুটপাট করবো, যা করবো তা করবো, চালাবো। এভাবে তো মানুষ বিরক্ত হয়। আর মানুষের বাংলাদেশে তো আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে বহুবার, তাই না? দেখেছে, কাজে তারা বারবার তাকে ভোট দেয় কেন, এটা আমার সেন্স আসে না। এটা তো হচ্ছে যে সমস্যাটা আমি বলেছি, আমজনতার সমস্যা, মেজরিটি পিপল তাদের সমস্যা। যেমন এখন নির্বাচন হলে মানুষ ঠেলে বিএনপিকে ভোট দিবে, একেবারে ঠেলে ভোট দিবে, 80% 90% করে দিবে, এই হলো অবস্থা।
এবং 2/3 উপরে মেজরিটি হবে, যা খুশি তাই এরাও করবে। এই দেশ হলো এই নির্বাচন। এটাই গণতন্ত্রের দুর্বলতা, ওইখানে গণতন্ত্র কাজ করছে না। কারণ এখানে ওবামা এক্সট্রিমলি পপুলার, বুঝছেন? সে প্রেসিডেন্ট যদি হবে, কিন্তু কংগ্রেস পাবে না, কংগ্রেস চলে যাবে রিপাবলিকান হাতে। মানুষ এইভাবেই ভোট দেয়। আমি যতদিন এখানে আছি ততদিন দেখতেছি যে প্রেসিডেন্ট যদি যদিও কংগ্রেস কখনো পায়, 2 বছর পরে আর থাকে না, 2 বছরের জন্য হয়তো পায়, 2 বছরও এইখানে স্বৈর শাসনের মতো কাছাকাছি হয়ে যায় এক পার্টি যদি প্রেসিডেন্ট এবং কংগ্রেস পায় এমপি আর কি। যা খুশি করতে চেষ্টা করে। তারপরে কংগ্রেস ইলেকশন তো প্রতি 2 বছর, 2 বছর পর দেখা গেল যে তারা সাংঘাতিক গোহারা হারছে। গোহারা মানে তো এরকম না 30-40টা সিট চলে যায় অন্যদিকে। 522টা সিট আছে, তার মধ্যে মেজরিটি থাকে 5-10টায়, তারা হয়তো 30টা চলে গেল। তাইলে এরা মনে করে যে সাংঘাতিক একটা বিপ্লবী পরিবর্তন হয়েছে। সেনেটে তো 2টা, 100টার মধ্যে হয়তো 49-51 থাকে, আর নাহলে 48-52 এরকম থাকে আর কি। তো ওইভাবে ভোট দিলে তখন হয় কি, কোনো কিছু করতেও পারে না, এরা ব্লক করে, আইন জাপ করতে চায়, ফেরার শাসনের দিকে যেতে চাইলে ব্লক করে, কংগ্রেস বিরোধিতা করে, আর না হলে জনগণের রেটিং তার কেউ কিছু না করতে হলে ফাইনালি সুপ্রিম কোর্টের বন্ধ করে দিল আর কি। আইন যেটা হলে বন্ধ, যেটা কনস্টিটিউশন বিরোধী, জনগণ বিরোধী, বন্ধ করে দিয়ে আবার 2 বছরের জন্য আটকে দিল আর কি। তো গণতন্ত্র এই জন্য কাজ করে যে সমস্ত ফ্রান্সেও দেখলেন না ইলেকশনে 1% এদিক সেদিক হয়েছে, বিরোধী দল যে প্রেসিডেন্ট 1-1.5% হারছে, যদি নতুন প্রেসিডেন্ট আসে 1.5-2% আসবে, তাহলে গণতন্ত্রটা কাজ করে। সিস্টেমটা তো মানুষ করে, ওইসব দেশের সিস্টেম গড়ে তুলছে ওখানকার মানুষ, অর্থাৎ ওখানে সেই ধরনের জনগোষ্ঠী বাস করে যাদের মধ্যে গণতান্ত্রিক কালচারটা আছে। এটা ইসলামী সমাজে, কোন ইসলামী সমাজে আপনি এটা আশা করতে পারেন না। এক দল, এক নেতা, সব এক। ওই যে বলতো না, এক দেশ, এক দল, এক নেতা। তখন ওই যে বাংলাদেশে ওই শেখ মুজিবের সেই শাসনের কথা তো মনে আছে। এটা নিয়ে আমরা ব্যাপক ভাবে বিতর্ক করেছি দীর্ঘ কয়েক বছর, কোন সিদ্ধান্ত আসতে পারি না। সেটা হলো কি যে মুসলিম দেশগুলো বোধহয় আলটিমেটলি সার্ভাইভ করবে না, তারা এই যে গণতন্ত্র মিশর দেখেন ইসলামিস্টরা ক্ষমতায় বসে রয়েছে, যে আবার ক্ষমতায় যাওয়ার পর দিনই শুরু হয়েছে মারামারি, পিটাপিটি। কিছু সময় তো তাদের দিতে হবে, তারা আগে শুরু হয়ে গেছে এনার্কির দিকে যাচ্ছে। আসলে আধুনিক সভ্যতার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ না। আগের যুগে তলোয়ার নিয়ে মারামারি করতো, কিছু লোক মারা যেত, খবরের কাগজে আসতো না, খবরের কাগজও ছিল না, তখন এই ধরনের সভ্যতাও ছিল না, ফলে সমস্যা হতো না, তলোয়ারের যুক্ত। কিন্তু আধুনিক যুগে এগুলো তো চলে না, এই মারামারি করে কোনো মানে সমাজে টিকে থাকতে পারে না আজকের যুগে। মানে ফলে ইসলাম এই যুগের জন্য খুবই অসঙ্গতিপূর্ণ, খুবই ক্ষতিকর। খেয়াল করছেন না মডার্নিজমটা চায়নারা কত ব্যাকওয়ার্ড ছিল, নিয়ে নিছে, জাপানিজরা নিয়েছে, কোরিয়ানরা তো ওয়ান অফ দ্য টপ কান্ট্রি এখন হয়ে গেছে, কোরিয়ানদের 20 বছরে হয়ে গেল। কিন্তু মুসলমানরা খালি যুদ্ধই করতেছে আর মনে করতেছে আমাদের সে বড় কেউ নাই, আমরা আছি এই সমস্ত। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা, বুঝলো না রে এই আমারে আমার অঞ্জনা। অঞ্জনা রে বুঝলো না রে, অঞ্জনা রে খুঁজলো না রে। কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে, স্মৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে।
কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে, স্মৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে, নীরব রাতে স্মৃতি তবু সুখের সান্ত্বনা, বুঝল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝল না রে, অঞ্জনা রে খুঁজল না রে। যে আমারে এমন করে মন ভরে কাঁদালো, বিধি যেন সারা জীবন রাখে তারে ভালো, বুকের বাউল তবু তারি করে বন্দনা, বুঝল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝল না রে, অঞ্জনা রে খুঁজল না রে, অঞ্জনা রে খুঁজল না। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করি আমি, কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করি আমি, তবু বুইড়ার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তো